आपके आ जाने से शुद्ध তোমাকে জড়াতে চাই मुझको पीना है पीने दो। কাহিনী এমনই এক বাঙালি সঙ্গীত শিল্পীর যিনি ৮০ ও ৯০ দশকে তার সুরেলা কণ্ঠ দিয়ে জিতে নিয়েছিলেন হাজারো লাখো সঙ্গীতপ্রেমী শ্রোতার মন। তার গানকে ভালোবাসেননি ৯০ দশকের এমন মানুষ খুব কমই রয়েছেন। মন ভরে যায় দেখে ঘুম ঘুম ফুলে ভরা কসম খুদা কি यही कहूंगा। মোহাম্মদ রফি সাহেবের মৃত্যুর পর বলিউডের সঙ্গীত জগতে যখন এক প্রকৃত মেলোডিয়াস কণ্ঠের প্রয়োজন হয়, ঠিক সেই সময় তার কণ্ঠের জাদুতে রফি সাহেবের শূন্যস্থান অনেকটাই পূরণ করেছিলেন তিনি। কখনো অমিতাভ বচ্চনের মতো সিনিয়রকে কণ্ঠ দিয়েছেন, আবার গোবিন্দার মতো উঠতি অভিনেতাদেরও কণ্ঠ হয়েছেন। ৮০ থেকে ৯০ দশক পর্যন্ত বলিউডের প্রায় সমস্ত অভিনেতার লিপেই সাবলীলভাবে কণ্ঠ দিয়েছিলেন মোহাম্মদ আজিজ। ভালোবাসা ও রোমান্টিক গান তো ছিলই, তার সঙ্গে স্যাড সং অর্থাৎ দুঃখের গানকেও তিনি করে তুলতেন জীবন্ত। জানলে অবাক হতে হয়, ৮০ ও ৯০ দশকের সেই ফেমাস গায়কের যে সম্মান পাওয়া উচিত ছিল সেটা তিনি কখনোই পাননি। একটা সময় তো তাকে গানই দেওয়া বন্ধ করে দিয়েছিলেন তৎকালীন বলিউডের মিউজিক ডিরেক্টররা। কখনো কোনো অ্যাওয়ার্ড ফাংশনে ডাকা হতো না তাকে, তার গাওয়া গানকেও অ্যাওয়ার্ডের জন্য নমিনেশন করা হতো না। শুধু তাই নয়, মনে হাজারো যন্ত্রণা আর অবহেলা নিয়ে যখন তিনি পৃথিবী ছেড়ে চলে যান, বলিউডের সো-কল্ড অভিনেতারা একটা টুইট পর্যন্ত করেননি শোক প্রকাশ করতে। তার অন্তিম যাত্রায় বলতে গেলে কোনো বলিউড সেলিব্রিটি হাজির হননি তার পরিবারকে সান্ত্বনা দিতে। আসলে কেন এই ট্যালেন্টেড সিঙ্গারের সঙ্গে এমন ব্যবহার করেছিল বলিউড? কি অপরাধের সাজা দেওয়া হয় তাকে? মুসলিম গায়ক হয়েও একাধিক ভজন ও হনুমান চল্লিশা গানেও কণ্ঠ দিয়েছিলেন তিনি। उसी तरह भजन मैंने हनुमान चालीसा से लेकर आपको वो याद होगा जय हनुमान सीरियल, रामायण, इन सब में मेरी आवाज है। অতি দরিদ্র পরিবার থেকে উঠে আসে শিল্পীর সম্পর্কে জানবো আরো অনেক কিছুই। তো অল অফ মাই 90s ফ্রেন্ডস, বিশিষ্ট সঙ্গীত শিল্পী মোহাম্মদ আজিজ সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন শেষ পর্যন্ত। 1954 সালের 2 জুলাই কলকাতায় জন্মগ্রহণ করেন সঙ্গীত শিল্পী মোহাম্মদ আজিজ। তার আসল নাম মোহাম্মদ আজিজ উল নবী। বাড়িতে সবাই তাকে মুন্না বলে ডাকতেন। সম্ভ্রান্ত মুসলিম পরিবার হলেও আদতে ছিলেন তারা গরিব, তাই পরিবার চেয়েছিল পড়াশোনা শেষ করে ছোটখাটো কোনো চাকরি করুক মুন্না। কিন্তু ছোট থেকেই সঙ্গীতের পূজারী ছিলেন তিনি, পড়ালেখায় মন বসত না। ছোট থেকেই মোহাম্মদ রফিকে নিজের আইডল মানতেন, কণ্ঠ মেলাতেন রফি সাহেবের সব গানে। রফি সাহেবের সঙ্গে কণ্ঠে ছিল অবাক করা মিল। বাড়ির অজান্তেই কলকাতার একটি হোটেলের সিঙ্গার হিসেবে যুক্ত হন তিনি। সেখানে মোহাম্মদ রফি সাহেবের সব সুপারহিট গান গেয়ে মুগ্ধ করতেন শ্রোতাদের। বকশিস পেতেন বেশ ভালোই, যাতে করে সঙ্গীতের প্রতি উৎসাহ আরো বাড়ে তার। দীর্ঘ 2 দশক ধরে হোটেল সিঙ্গার হিসেবে কাজ করেছিলেন আজিজ। সঙ্গীতের সাধনায় নিজেকে ডুবিয়ে রাখতেন দিন রাত। এরই মধ্যে 1980 সালে রফি সাহেব মারা যান, যাতে খুবই দুঃখ পান আজিজ। গুরু বলতে তার একজনই ছিলেন, সেই মোহাম্মদ রফি, যার সাথে তার কোনোদিনই আর দেখা হবে না। গুরুকে বলা হবে না তিনি তার কত বড় ভক্ত। বেশ কিছুদিন শোকের মধ্যে থাকার পর আবারও হোটেলে গানের জগতে ফেরেন আজিজ। কলকাতার একাধিক হোটেলে রফি সাহেবের গান গেয়ে বেশ পপুলার হয়ে উঠেছিলেন তিনি। এরই মধ্যে এক 5 তারা হোটেলে তার গানে মুগ্ধ হন একজন বাঙালি পরিচালক। মোহাম্মদ আজিজকে সুযোগ করে দেন তার জ্যোতি নামক একটি বাংলা ফিল্মে প্লেব্যাক করার। এইভাবেই 1984 সালে বাংলা ছবি জ্যোতি সিনেমাতে গান গেয়ে নিজের প্লেব্যাক ক্যারিয়ার শুরু করেন মোহাম্মদ আজিজ। গানটির অবাধ সাফল্যের পর বন্ধুদের পরামর্শে মুম্বাই যাওয়ার পরিকল্পনা করেন। বাড়িতে কিছু না জানিয়েই চলে আসেন মুম্বাই। গান গেয়ে যা কিছু রোজগার করেছিলেন তা দিয়েই মুম্বাইতে একটি ছোটখাটো ঘর ভাড়া নেন। ঘুরতে থাকেন সঙ্গীতকারদের দরজায়, একটিমাত্র সুযোগের অপেক্ষায়। তবে মুম্বাই আসা যতটা সহজ, এখানে কাজ পাওয়া ততটাই কঠিন ছিল। নেহাতি গরিব সাধারণ দেখতে একজন ছেলেকে তার গান শোনা তো দূরের কথা, স্টুডিওর বাইরে থেকেই রিজেক্ট করে দিতেন পরিচালকরা। क्या क्या तकलीफें मैं बता नहीं सकता हूँ। गाना सुन के वाह वाह करते हैं, फिर कहते हैं नेक्स्ट वीक आते रहना। এরই মধ্যে তার পরিচয় হয়
আফতাব ফিল্মসের মালিক সেলিম আক্তারের সঙ্গে। আজিজের কণ্ঠে মুগ্ধ হন তিনি। পরিচয় করিয়ে দেন সুরকার আন্নু মালিকের সঙ্গে। যদিও আন্নু মালিক তখন বলিউডে একেবারেই নতুন ছিলেন, তবে তার বাবা যেহেতু সঙ্গীতকার ছিলেন তাই সবাই চিনত আন্নুকে। ধীরে ধীরে আন্নু মালিকের সঙ্গে তার বেশ ভালো বন্ধুত্ব হয়। তার অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করা শুরু করেন মোহাম্মদ আজিজ। আসলে মোহাম্মদ আজিজকে দিয়ে আন্নু মালিক ডেমো গান তৈরি করতেন, আর সেই গান পরে কোনো বড় সিঙ্গারকে দিয়ে গাইয়ে ফিল্মে ব্যবহার করা হতো। 1985 সালে অম্বর ফিল্মে নিজ কণ্ঠে একটি গান গাওয়ার সুযোগ পান আজিজ। जाएंगे नीलाम पर। তবে সেই গান তেমন জনপ্রিয়তা পায়নি। এরই মধ্যে সুরকার আন্নু মালিক মনমোহন দেশাইয়ের মদ ফিল্মের জন্য টাইটেল সং গাওয়ার সুযোগ করে দেন আজিজকে। অমিতাভের লিপে সেই প্রথম কণ্ঠ দেন আজিজ। मर्द टांगे वाला मैं हूँ, मर्द टांगे वाला। গানটিও খুব পপুলার হয়। मुझे दुश्मन क्या मारेगा, मेरे दोस्त है ऊपर वाला। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি তাকে। বড় বড় সব সঙ্গীত পরিচালকদের সঙ্গে কাজ করার সুযোগ হয় তার। बेवफा तेरा मासूम चेहरा भूल जाने के काबिल नहीं है। একের পর এক হিট গান, অর্থ, সম্মান আর কাজ ব্যস্ত সিঙ্গারে পরিণত করে মোহাম্মদ আজিজকে। ভাগ্য খুলে যায় তার। রফি সাহেবের পর তিনি হয়ে ওঠেন বলিউডের সব থেকে মেলোডিয়াস গায়ক। যদিও তখন বলিউডে পঙ্কজ উদাস, অমিত কুমার, সাব্বির কুমারদের মতো সিঙ্গাররা তার চরম প্রতিদ্বন্দ্বী ছিলেন। অমিতাভ বচ্চন থেকে গোবিন্দা, অজয় দেবগন, তৎকালীন বলিউডের প্রায় সমস্ত হিরোর লিপেই কণ্ঠ দিয়েছেন আজিজ। तेरा गम अगर न होता मैं न पीता। একটা সময় হয়ে ওঠেন বলিউডের হাইস্ট পেড সিঙ্গার। শাহরুখ খান থেকে সলমান খান সবাই চাইতেন তাদের ফিল্মে মোহাম্মদ আজিজকে দিয়ে প্লেব্যাক করাতে। भंगड़ा पाले आजा आजा। মিঠুন, সানি দেওয়াল, গোবিন্দার সব থেকে হিট গানগুলি মোহাম্মদ আজিজের কণ্ঠেই গাওয়া। प्यार हमारा मर रहेगा, तेरा बीमार मेरा दिल, मेरा जीना हुआ मुश्किल, तुम्हारे बिन मैं न जी सकूंगा। সঙ্গীতকার লক্ষ্মীকান্ত প্যারেলাল থেকে নদীম শ্রবণ সবার জন্যই লাকি সিঙ্গার হয়ে ওঠেন আজিজ। ए जी ओ जी लो जी सुनो जी, मैं हूँ मनमौजी। শুরুর দিকে উচ্চারণ খারাপ, তাই আজিজকে দিয়ে কোনো গান গাওয়াতেন না বলিউডের বিখ্যাত সঙ্গীত পরিচালক আর.ডি. বর্মন। কিন্তু পরে সেই আজিজই হয়ে ওঠেন তার একমাত্র পছন্দের সিঙ্গার। গজল থেকে ভজন, কাওয়ালি থেকে হনুমান চল্লিশা, সব গানেই নিজের সুরেলা কণ্ঠ দিয়েছেন আজিজ। विरह व्यथा से बन बन भटके राम। বলতে গেলে গানের জগতে এমন কোনো ক্ষেত্রই ছিল না যেখানে মোহাম্মদ আজিজ তার কণ্ঠ দেননি। একবার দুইবার পাবো জনম যতবার আমি। কিন্তু এরপর 90 দশক এলে তার কেরিয়ারে আমূল পরিবর্তন আসে। ভাগ্যের চাকা যেন তার সাফল্যের ঠিক বিপরীতে ঘুরতে শুরু করে। 90 দশকের শুরুতে হঠাৎই তার গান একেবারেই কমে যায়। নিতান্তই গরিব পরিবার থেকে উঠে এসেছিলেন, তাই বলিউডের রাজনীতি থেকে একেবারেই দূরে থাকতেন তিনি। বিশ্বাস করতেন নিজের ট্যালেন্টের উপর, কোনো গ্রুপবাজিতে অংশ নিতেন না, অটল থাকতেন নিজের সিদ্ধান্তের উপর। অনেকে মনে করেন এই কারণেই ধীরে ধীরে তার গান কমে আসছিল বলিউডে। একটা সময় আর কোনো সঙ্গীত পরিচালকই তাকে কাজ দিতেন না। তবে অনেকে আবার এই যুক্তি মানতে নারাজ। তাদের মতে 90 দশকের শুরুতে বলিউডে এন্ট্রি হয় উদিত নারায়ণ, কুমার শানুর মতো সিঙ্গার, যারা পুরোপুরি মোহাম্মদ আজিজের বাজার দখল করে নেয়। 90 থেকে 2000 সাল দীর্ঘ 10 বছর সানুদা আর উদিত নারায়ণের কাছে অন্য কোনো সিঙ্গার দাঁড়াতেই পারেননি। শুধু আজিজই নয়, কুমার শানু আর উদিত নারায়ণের ছায়ায় হারিয়ে গিয়েছিলেন বিনোদ রাঠোর, সোনু নিগমদের মতো প্রতিভাবান সিঙ্গাররা। পুরো 90 দশকের সঙ্গীতকে প্রায় নিজেদের হাতের মুঠোয় করে নিয়েছিলেন কুমার শানু ও উদিত নারায়ণ। সেই সময়কার বলিউডের সব থেকে সফল সঙ্গীত পরিচালক ছিলেন যতীন ললিত ও নদীম শ্রবণ, আর তাদের প্রথম পছন্দের সিঙ্গার ছিলেন সানুদা ও উদিত নারায়ণ। সুরকার আন্নু মালিকও 90 দশকে বেশ অ্যাক্টিভ ছিলেন। ধীরে ধীরে তারও পছন্দের সিঙ্গার হয়ে ওঠেন কুমার শানু ও উদিত নারায়ণ। গানের জগতে আমূল পরিবর্তন হয়ে গিয়েছিল তখন। ধীরে ধীরে হারিয়ে যেতে থাকেন মোহাম্মদ আজিজ। একেবারে ঘরবস্তি হয়ে যেতে হয় তাকে। উপার্জন বলতে কেবলই স্টেজ পারফরমেন্স। বলিউডের কোনো পার্টি হোক বা অ্যাওয়ার্ড ফাংশন, আজিজকে কোথাও ডাকা হতো না। তার গাওয়া 80 দশকের সব বিখ্যাত গানের জন্য কোনো ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পর্যন্ত দেওয়া হয়নি তাকে। इस दुनिया ने मुझको क्या दिया। তার প্রতি বলিউডের এই অবিচারের কারণে মনে মনে খুবই কষ্ট পেয়েছিলেন আজিজ। मैं इसकी उसकी फिक्र क्यों करूं। দেশের প্রায় সমস্ত ভাষা মিলিয়ে 20,000-এর ওপর গান গেয়েছিলেন তিনি। তা সত্ত্বেও তার প্রাপ্য সম্মান তিনি বলিউড থেকে কখনোই পাননি। कोई अगर मुझे चैलेंज करे तो मैं प्रूफ दे सकता हूँ कि मैंने
तकरीबन 20,000 गाने गाए। দুঃখ করে তিনি বলেন, সেই সময় একের পর এক হিট গান গাওয়া সত্ত্বেও কখন যে তিনি হারিয়ে গেলেন তিনি নিজেও বুঝতে পারেননি। কেনই বা তাকে আর কেউ কাজ দিল না সেটাও তার অজানা। সব থেকে বড় কথা, রফি সাহেব, লতা মঙ্গেশকর, কিশোর কুমারদের মতো সিঙ্গারকে আজও মানুষ মনে রেখেছে, কিন্তু তার কথা কেউই মনে রাখেনি। কোনো দিন কোনো বিতর্কে জড়ায়নি তার নাম। তবে 2017 সালে পরিচালক করণ জোহরকে বয়কটের ডাক দেন তিনি। আসলে করণ জোহরের একটি ফিল্ম এ দিল হ্যায় মুশকিলে অনুষ্কা শর্মার একটি ডায়লগ আজিজের খুবই অপছন্দ হয়। একটি দৃশ্যে অনুষ্কাকে বলতে শোনা যায়, রফি সাহেব গাতে কম রোতে জ্যাদা হ্যায়। নিজের আইডল রফি সাহেবের উদ্দেশ্যে এই সংলাপ খুবই অপমানজনক মনে হয়েছিল তার। अरे करण जौहर साहब, आपके पिताजी की पिक्चर में मैंने गाना गाया था, आपको याद होगा, मुकद्दर का फैसला में। आपने एक दो नहीं करोड़ों चाहने वालों का दिल दुखाया है कि अब मैं करण जौहर की कोई भी फिल्म नहीं देखूंगा। যে বলিউড তাকে তার প্রাপ্য সম্মান দেয়নি সেখানে তিনি আর দ্বিতীয়বার ফিরে যাননি। তবে দুনিয়া জুড়ে তার স্টেজ শো তখনও কম ছিল না। ডাক পেলেই ছুটে যেতেন দেশ থেকে বিদেশে সঙ্গীত পরিবেশন করতে। 27 নভেম্বর 2018 এরকম একটি স্টেজ শো করতে কলকাতা থেকে মুম্বাই গিয়েছিলেন তিনি। ফ্লাইট থেকে নামার পরেই যখন ট্যাক্সিতে বসেন আজিজ, শারীরিক অসুস্থতা অনুভব করেন। হঠাৎই অজ্ঞান হয়ে যান। মুম্বাইয়ের নানাবতী হসপিটালে অ্যাডমিট করা হলেও ডাক্তাররা তার জীবন বাঁচাতে পারেননি। হার্ট অ্যাটাকের কারণে মাত্র 64 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মোহাম্মদ আজিজ। এইভাবেই ফিল্মি দুনিয়ার এক উজ্জ্বল নক্ষত্র অস্ত যায় সেদিন মুম্বাইতেই। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, নিজের কণ্ঠ দিয়ে তিনি যাদের সুপারস্টার বানিয়েছিলেন তাদের কেউই তার শেষকৃত্যে আসেননি। না কোনো সমবেদনা জানিয়েছিলেন তার পরিবারকে। অমিতাভ বচ্চন, যাকে সব থেকে বেশি কণ্ঠ দিয়েছেন আজিজ, তিনি একটা টুইট পর্যন্ত করেননি তার মৃত্যুতে, যাতে তার ভক্তরা বেশ আঘাত পেয়েছিলেন। কেরিয়ারের মধ্যগগনে বিয়ে করেছিলেন রুবিনা ইসলামকে। আজিজ দম্পতির এক ছেলে ও এক মেয়ে রয়েছে। মেয়ে আজিজ সানা বাবার পথেই সঙ্গীত শিল্পী হয়েছেন। আমাদের তরফ থেকে মহান সঙ্গীত শিল্পী আজিজ সাহেবকে অসংখ্য শ্রদ্ধাঞ্জলি। তো বন্ধুরা, মোহাম্মদ আজিজের গাওয়া কোন ফিল্মের কোন গানগুলি আপনার ফেভারিট কমেন্টে জানাতে ভুলবেন না।